হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকেও কিন্তু নিফটি গতকালের লো ভেঙে দিয়েছে, মিন্স নতুন লো করেছে। এটা একটা প্রসেস ইন দ্য সেন্স, যখন লো করবে আমরা এখন কিন্তু ডেইলি ক্যান্ডেলে দেখব। ঠিক আছে, কালকের যে লো ছিল, কত ছিল কালকের লো? কালকের লো ছিল 25,794। আজকের লো যদি দেখি, যদিও ছোট ক্যান্ডেল, আজকের লো হচ্ছে 25,739। ঠিক আছে, প্রায় 50 পয়েন্ট মতো নিচে গেছিল নিফটি। অর্থাৎ কন্টিনিউয়াসলি যদি দেখা যায় যে পরপর 3 দিন লোয়ার লো করছে এবং লোয়ার হাই করছে। একইভাবে যদি ব্যাংক নিফটিও দেখি, ব্যাংক নিফটিও একইভাবে লোয়ার লো লোয়ার হাই এই সিস্টেমে চলছে। মিন্স আমরা আশা করতে পারি যে কারেকশন আর একটু দীর্ঘায়িত হতে পারে। ঠিক আছে, আলটিমেটলি আপনাকে আপনার লজিকটা বের করতে হবে মার্কেটে। অন্যদিকে যদি আপনি দেখেন ডিআইআই এবং এফআই ডাটা, চায়না স্টোরি বলেছি, চায়না স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, সুতরাং একটা জেনারেল পারসেপশন ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই সেল করলেও করতে পারে এবং সেই টাকা তারা চায়নাতে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে। আজকে ডিআইআই 4,610 কোটি টাকা বাই করেছে আর এফআইআই 5,579 কোটি টাকা কি করেছে? বিক্রি করেছে। মানে আজকেও প্রায় 900,000 কোটি টাকা মার্কেট থেকে বেরিয়ে এসছে এফআইআই এবং ডিআইআই ঘরে। এর স্টোরিও বলেছি আপনাকে কালকে। মার্ক মোবিয়াস কালকে যে কথাটা আমি ওখানে বলিনি, উনি বলছেন এখন যদি আপনি 100 টাকা ইনভেস্ট করতে চান, আপনার 50 টাকা আপনি ইনভেস্ট করুন ইন্ডিয়াতে। বর্তমান পরিস্থিতিতেও 25 টাকা আপনি ইনভেস্ট করুন চায়নাতে, বাকি 25 টাকা আপনি অন্যান্য এমার্জিং মার্কেটে ইনভেস্ট করুন, তুর্কি ফুর্কি এরকম কিছু নাম তিনি বলেছেন। এবং উনি বলেছেন যে ইউএস মার্কেট আন্ডার পারফর্ম করবে। সো সমস্ত রকমের ডাটা কিন্তু আপনাদের জেনে রাখা উচিত। এই সিনারিওতে আমাদের মার্কেটে স্টে করতে হবে। আজকে আরবিআই গোল্ড লোন যারা প্রোভাইড করে, যে সমস্ত কোম্পানি, যেমন মুথুট ফাইন্যান্স, যেমন মান্নাপুরম ফাইন্যান্স, তাছাড়াও আরো অনেক ছোট ছোট অনেক কোম্পানি আছে, তাদের উপর অত্যন্ত কড়া হওয়ার চেষ্টা করছে। কারণ যে ডাটাটা বলছে যে গোল্ড লোন দেওয়ার পরিমাণ প্রায় 50% বেড়ে গেছে, সেক্ষেত্রে আরবিআই যে কনসার্ন সেটা হচ্ছে কি, যে গোল্ড লোন ভ্যালুয়েশন, গোল্ডের যে ভ্যালুয়েশন, সেটা হয়তো কাস্টমার যা দেখাচ্ছে, মানে আপনার কাছে এসে যা রাখছে, তার তুলনায় হয়তো আপনি বেশি লোন দিচ্ছেন। অর্থাৎ এনপিএ যদি হয়ে যায় তাহলে সিস্টেম এফেক্টেড হবে। ক্রেডিটস অ্যাপ্রাইজাল ডান বাই দ্য বিজনেস করেসপন্ডেন্ট, gold stored in their custody, inadequate and unsafe transportation of gold to branches, মানে বিভিন্নভাবে কেওয়াইসি কমপ্লায়েন্স ম্যানেজ বাই ফিনটেক্স and the use of internal accounts for loan disbursement and repayment। মানে গোল্ড লোন কোম্পানিগুলোর ওপরে আরবিআই বলছে আমরা কিন্তু শক্ত কদম করব, কারণ আপনারা কিন্তু অনেক বেশি রিল্যাক্সড ওয়েতে লোন দিচ্ছেন বলে মনে হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট যদি
যাদেরকে লোন দিচ্ছেন তারা যদি টাকা ফেরত দিতে না পারে, তাহলে আপনারা তো এনপিএ দেখাবেন। সুতরাং এইটা উপরে আমরা কিন্তু আগে থেকে অডিট ফডিট করে আপনাদের কন্ডিশনটা জানার চেষ্টা করব। টাটা পাওয়ার কালকে রাজস্থান গভর্নমেন্টের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছে। মৌটা কি? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তারা বলেছে আগামী 10 বছর ধরে প্রায় 1.2 লাখ ক্রোড় তারা কিন্তু রাজস্থানে স্পেন্ড করবে। কি কাজে? পাওয়ার ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তার মধ্যে কি কি থাকবে? তার মধ্যে কিন্তু ওই যে রুফটপ সোলার, নিউক্লিয়ার পাওয়ার, ইভি চার্জিং সবকিছু কিন্তু তার মধ্যে থাকবে। এই খবরে কিন্তু টাটা পাওয়ার কিন্তু মার্কেটে আজকে অনেকটা আপবিট ছিল। টিসিএস বলে দিয়েছে যে তাদের Q2 রেজাল্ট 10th অক্টোবর আসবে এবং এবারেও তারা আর একবার ইন্টারিম ডিভিডেন্ড দেবে। এই সমস্ত কোম্পানিগুলো খুব ভালো ডিভিডেন্ড দেয়। জিএসটি ডিপার্টমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ওপরে প্রায় 20,000 কোটি টাকার জিএসটি ডিমান্ড করেছে। জেনারেল ইন্স্যুরেন্স কোথায়? না, স্পেশাল ইকোনমিক জোন এসইজেড, সেখানে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে সেখানে কিন্তু তাদেরকে কোনো ইন্স্যুরেন্স বিজনেসের উপরে কোনো ছাড় দেওয়া হয়নি। কিছু কোম্পানি জিএসটি পে করেছে কিন্তু অনেক কোম্পানি জিএসটি পে করেনি। সুতরাং প্রায় 20,000 কোটি টাকার মতো জিএসটি ডিমান্ড তারা করছে। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপরে যদি আপনাদের তেমন কোনো ওয়েটেজ থাকে তাহলে একটু সাবধানে থাকবেন। গতকাল ফেডারেল চেয়ারম্যানের কিন্তু স্পিচ ছিল। ফেড রেট কাটের পরে ফেড অনেক কিছু কথা বলবে, মানে ফেড চেয়ারম্যান অনেক কিছু কথা বলবে যার ভাষার আকার ইঙ্গিত নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে যে আগামী দিনে তার যে অ্যাক্টিভিটিটা কি হবে। যেমন কালকে উনি বলেছেন যে দেখুন, ইনফ্লেশন নিয়ে তিনি ওরিড নয়, এটা আগেও বলেছিলেন। জিডিপি নিয়েও তেমন ভাবে ওরিড নয়, বাট জব লস নিয়ে ওরিড। কালকে আর একটা জিনিস সংযোজন করেছেন, তিনি বলেছেন যে ধরুন আপনি যদি ভেবে রাখেন যে আমরা 0.5 বেসিস পয়েন্ট কাট করেছি, আগামী দিনে এইরকম অ্যাগ্রেসিভ ভাবে রেট কাট করব, তাহলে ওই রকম সেট আপ মাইন্ড নিয়ে কিন্তু ভাববেন না। মিনস সে এবারে হয়তো 0.25 বেসিস পয়েন্ট করে রেট হাইক করতে পারে, ঠিক আছে, স্লোলি করতে পারে যাতে ইকোনমির উপরে তেমন কোনো প্রভাব না পড়ে। ওকে, এবারে আমরা চলে যাব কালকের স্টোরিতে। তাহলে কালকে আমরা যে স্টোরিটা আলোচনা করেছিলাম যে মার্কেট এখন একটা কনসেনসাসে আছে যে লার্জ ক্যাপ আউট পারফর্ম, মিড ক্যাপ স্মল ক্যাপ আন্ডার পারফর্ম। ধরুন এবারে যদি এটাকে আমি অন্যভাবে বলি, একটা ধরুন 8 লক্ষ টাকার কোম্পানি, একটা 12 লক্ষ টাকার কোম্পানি, একটা 18 লক্ষ টাকার কোম্পানি, তাকে যখন মুভ করতে হয় তার পিছনে কিন্তু আপনার 100টা ছোট কোম্পানিকে মুভ করানোর যা শক্তি লাগে ততটা শক্তি এখানে লাগবে। অর্থাৎ যে মানি আজকে মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ স্টকে লেগে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরকে অনেক উপরে নিয়ে গেছে, সেইখান থেকে টাকা রিলিজ না করলে লার্জ ক্যাপকে কিন্তু আউট পারফর্ম করা যাবে না। সুতরাং সেখানে কিছু সেলিং হলেও হতে পারে। অন্যদিকে তাহলে লার্জ ক্যাপ যদি আউট পারফর্ম করে, এর সঙ্গে আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আবার আসছি। ধরুন
সফটওয়্যার সেক্টর আন্ডার পারফর্ম করেছে। আপনি যদি দেখেন, আমরা যদি একইভাবে যদি যাই, কোথায় আমরা চার্টে আছি, ওকে, আমরা যদি চার্টে যাই, চার্টে সেই টাইমটা থেকে যদি চার্টে যাই, গতকালের যে এটা থেকে আমি যদি নিফটিতে যাই, ওকে, নিফটির এই জায়গা থেকে, নিফটির এই জায়গা থেকে এবারে আমি যদি এখানে ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটি একটা সেক্টরিয়াল ইন্ডেক্স, ব্যাংক নিফটি, ঠিক আছে। এবার দেখুন, ব্যাংক নিফটি আসেনি, নিফটি ব্যাংক, নিফটি ব্যাংক, ওকে, নিফটি ব্যাংক কি হচ্ছে, আমরা এখানটাতে নিফটি নিয়ে আসবো প্রথমে, তারপরে আমরা প্লাস করব, প্লাস করলে ওকে এসছে। এবারে দেখুন, তাহলে এবার দেখুন, তাহলে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে যেটা দেখা যাচ্ছে যে যে একটা ক্যান্ডেলের ডিফারেন্সের জন্য কিন্তু একটু ডিফারেন্সটা বেশি মনে হচ্ছে, কিন্তু ব্যাংক নিফটি কিন্তু অনেকদিন ধরে আন্ডার পারফর্ম করেছিল। কারণ কি, ওদের কি হচ্ছিল, কি এনপিএ প্রচুর বেড়ে যাচ্ছিল করোনার দিকে, তাই এখানে নিফটি এবং ব্যাংক নিফটিটা খুব কন্ট্রাডিক্ট করছে একটা ক্যান্ডেলের জন্য। যাই হোক, আমি নিফটি এবং ব্যাংক নিফটি এটা একটা সাইড ধরলাম, এটা একটা একই ধরনের ট্রেন্ড করেছে বলে আমি মনে করলাম। মানে নিফটিও যেভাবে মুভমেন্ট করেছে, ব্যাংক নিফটিও তেমনি ভাবে মুভমেন্ট করেছে। ওকে, আমাদের প্রসঙ্গটা কি ছিল? হ্যাঁ, এবারে আমি যেটা বলতে চেয়েছিলাম, যে যেটা চর্চার জন্য আনতে চেয়েছিলাম, এবারে আমি এখানটাতে আমি এই ব্যাংক নিফটিটা সরিয়ে নিলাম। ওকে, এবারে আমি দেখাবো যে আন্ডার পারফর্মিং সেক্টর কি, অথচ লার্জ ক্যাপ, আন্ডার পারফর্মিং অথচ লার্জ ক্যাপ। এবারে আমি সেটা দেখবো কে না, নিফটি আইটি, নিফটি আইটি, ঠিক আছে। নিফটি আইটি, আচ্ছা, আমি এভাবে আজকে চারটা যেহেতু ঠিক মতো সিকোয়েন্স হচ্ছে না, আমি তাহলে ভার্বেলি বলি, আপনারা তাহলে সেটা বুঝতে পারবেন। একটা ইন্ডেক্সকে নিয়ে এসে আমি বলি, ধরুন এখানে যদি দেখা যায় যে নিফটি, এই ধরুন এইখান থেকে ৭৫০০ থেকে ৭৪০০-৫০০ থেকে কোথায় গেছে, ধরুন ২৬,০০০। কিন্তু আমি যদি নিফটি আইটি দেখি, তাহলে সেই ইন্ডেক্স কতটা মুভ করেছে, সেই ইন্ডেক্স কতটা মুভ করেছে, সেনেক্স আইটি এইখান থেকে, ওকে, ১২,০০০ থেকে ১২×৩=৩৬, ওকে, না এই দিক দিয়ে দেখা গেলে যে দেখা যাচ্ছে যে তারা সবচেয়ে আগে পারফর্ম করেছে। নিফটির ফার্স্ট যারা ২১ সাল থেকে মুভ করার পার্টি, তাদের মধ্যে আইটি মুভ করেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি এই পজিশন থেকে দেখা যায়, অর্থাৎ ডিসেম্বর ২১ থেকে যদি আমি দেখি, তবে কিন্তু জিনিসটা আমি ম্যাচ করাতে পারবো। কবে থেকে? ডিসেম্বর
21, এখানে যদি আমি নিফটিকে নিয়ে আসি তাহলে দেখাতে পারবো কি নিফটি 50। এবার আমি এখানটাতে কবে থেকে দেখাবো বলছি, যে ডিসেম্বর 21 থেকে, ডিসেম্বর 21। ঠিক আছে, দেখুন তাহলে এখানে কি দেখাচ্ছি যে আইটি মাত্র 20% বেড়েছে, কিন্তু নিফটি বেড়ে গেছে 53%। অর্থাৎ আন্ডার পারফর্মটা কবে থেকে চলছে না 21 থেকে চলছে। মানে কি, যারাই আপনাদেরকে লজিক দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু একটা জায়গাকে বেশ ধরেই কিন্তু তারা লজিকটা দেওয়ার চেষ্টা করছে। তাহলে 21 সাল থেকে যদি আমি দেখি, 21 সাল থেকে নিফটি যদি 53% রিটার্ন দিয়েছে 21 সালের ডিসেম্বর থেকে, 21 সালের ডিসেম্বর থেকে নিফটি যদি 53% রিটার্ন দিয়েছে, সেক্ষেত্রে আইটি কেবলমাত্র 20% রিটার্ন দিয়েছে। ক্লিয়ার, বুঝতে পারলাম? এই লজিকে কিন্তু এখানে চলছে। ওকে, এবারে যদি আমি দেখি তাহলে যদি আজকে লার্জ ক্যাপ চলতে হয়, এবারে লার্জ ক্যাপের মধ্যে যারা আছে, লার্জ ক্যাপের মধ্যে কারা আছে আমরা কি জানি, যে যেমন ধরুন ইনফোসিস, ইনফোসিস দেখুন প্রায় 8 লক্ষ কোটি টাকার কোম্পানি, কিন্তু আপনি যদি দেখেন ইনফোসিস যদি ওই পার্টিকুলার টাইমে আমি যদি দেখি তাহলে দেখা যাবে ইনফোসিস দেখেছেন, এবারে দেখাচ্ছে কি যে নিফটি 48% যদি মুভ করেছে, ইনফোসিস 17% মুভ করেছে, আর আইটি মুভ করেছে মাত্র 10%। ঠিক আছে, তাহলে এবারে নিফটিকে বর্তমান এই লেভেল ধরে রাখতে বা নিচ থেকে সাপোর্ট দেওয়ার জন্য তাহলে ইনফোসিসের অবদান থাকা উচিত। এইভাবে কিছু শেয়ার আপনাদেরকে কিন্তু লার্জ ক্যাপ থেকে দেখতে হবে। আমি কিন্তু ইন্ডেক্সের মধ্যে যারা আন্ডার পারফর্ম আছে আমি তাদের কথা বললাম। যেমন ধরুন কালকে একজনের কথা বলেছি, এলটিআইএ বলেছি, আবার আরো কোম্পানি আছে যারা গত 3-4 বছর ধরে পারফর্ম করেনি, সেই সমস্ত শেয়ার কিন্তু এবারে পারফর্ম করবে। যেমন ধরুন টাটা ইলাক্সি, টাটা ইলাক্সি। এবারে যদি আপনারা এই লজিকে যদি স্যাটিসফাইড হন, দেখুন সে কিন্তু তেমন কোনো, এটা কবেকার ক্যান্ডেল, এই ক্যান্ডেল যদি দেখেন 10,500 অগাস্ট 22-এর ক্যান্ডেল, এখান এই হাইতেও যদি সে যায় আগামী 1 বছরে, দেন অলসো আপনার টাকা প্রায় 50% আপ করবে, এবং এগুলোই বাস্তবায়িত হবে। আমি হয়তো আপনাদেরকে ঠিকমতো বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এভাবেই কিন্তু জিনিসগুলো বাস্তবায়িত হবে। সুতরাং যারা, যেমন ধরুন নিফটি নেক্সট 50-তে আছে আরো কিছু শেয়ার আছে, যেমন ধরুন আইআরসিটিসি, যেমন ধরুন আইআরসিটিসি, আইআরসিটিসি যদি দেখেন গত ধরুন এই যে হাই, তার যে এই যে অক্টোবর 21-এর যে হাই, সেই হাইতে বর্তমান লেভেল থেকে যদি যায় তাহলে কিন্তু তার প্রায় 40% রিটার্ন আপনার হয়ে যাবে। অর্থাৎ এই এবং ধরুন আজকে এতদিন ধরে এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ 21 সাল থেকে আমি যদি দেখি তার ফান্ডামেন্টাল অবশ্যই চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জটা বেটার দিকে হয়েছে। আইআরসিটিসি যদি আমি প্রফিট লস দেখি, যে 21 সাল থেকে, 21 সালের রেলওয়ে প্রবলেম ছিল, ঠিক আছে,
20 সালের নিরিখে যদি দেখি তাহলে দেখুন 22-এ কম বেশি এফেক্টেড ছিল, কিন্তু 23-এ তার ডবল হয়ে গেছে, 18 দুনে 36, 3500 কোটি। তারপরে ধরুন 20% আপমুভ, এবারে আসেনি। একইভাবে তার কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফান্ডামেন্টালকে জাস্টিফাই, এবং আগামী দিনেও তার এই ফান্ডামেন্টাল চেঞ্জ হবে, কারণ নতুন নতুন ট্রেন সেই সমস্ত জায়গায় আইআরসিটিসি সার্ভিস প্রোভাইড করছে। ক্লিয়ার? এইভাবে আপনাকে কিন্তু কিছু লার্জ ক্যাপ খুঁজতে হবে। কিন্তু যারা গত 2-3 বছর ধরে ধরুন স্মল ক্যাপ, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে চলে গেছে, সেখানে কিন্তু যদি আপনি যান, সেটা কিন্তু অতটা কমফোর্টেবল হবে না। যেমন আমি তো আপনাকে বলি, ব্যাংকিং সেক্টর আউট পারফর্ম করেছে। এবারে আপনি যদি এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংকের সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের তুলনা করি, যদি আপনি দেখেন যে আইসিআইসিআই ব্যাংক, দেখুন আইসিআইসিআই ব্যাংক কতটা পারফর্ম করেছে। আইসিআইসিআই, দেখুন আইসিআইসিআই ব্যাংক এই পার্টিকুলার পিরিয়ড থেকে, ধরুন নভেম্বর থেকে বা অক্টোবর 21 থেকে, সে কিন্তু 841 থেকে সে 50% উপরে গেছে। 50% মানে একটা ইন্ডেক্সের শেয়ার, সে কিন্তু 50% উপরে গেছে। কিন্তু আপনি যদি ওই পার্টিকুলার জায়গাতে আপনি যদি এইচডিএফসি ব্যাংকে নিয়ে যান, তাহলে কি দেখা যাচ্ছে যে এই পিরিয়ড থেকে, অর্থাৎ আপনার অক্টোবর 21-এ সে যেখানে 1649 ছিল, আজকে কিন্তু সে 1726, স্ট্রং কন্টেন্ডার ফর আউট পারফরমেন্স। এবং এখান থেকে যদি 1 বছর 1.5 বছরও লেগে যায় 50% আপ হতে, দেন অলসো আপনাদের কোনো প্রবলেম নেই। আপনাকে তো 20% সিএজিআর রিটার্ন দরকার। 2 বছরে যদি এ 50% মুভ দেয়, তাহলে এই সমস্ত সুরক্ষিত জায়গায়, এবং এরা যদি কোনো কারণে ফলও হয়, এদের মধ্যে থেকে যদি 10% ফলও হয়, এরা কিন্তু খুব ফাস্ট। যদি আপনি দেখেন প্রিভিয়াস হিস্ট্রিতে যখনই কোনো ক্র্যাশ হয়েছে, সেই ক্র্যাশের পরে কিন্তু প্রথমে কিন্তু কারা পারফর্ম করে? বড় শেয়ার। যেমন ধরুন কোটাক ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এ আরো আগে থেকে পারফর্ম করেনি, এ ডিসেম্বর থেকে পারফর্ম করেনি। সুতরাং নাও ইটস টার্ন টু পারফর্ম। কারণ কোটাক ব্যাংকের কিন্তু রেজাল্ট, কিন্তু যদি আপনি দেখেন যে কোটাক ব্যাংকের রেজাল্ট যদি আমি ওভারঅল ভাবে দেখি, তাহলে দেখা যাবে যে কোটাক ব্যাংকের আপনি দেখুন 20-তে 33,000 টাকা সেলস ছিল, 21-এ ধরুন একই রকমের ছিল, 22-এও একই রকমের ছিল, 23-এ 42,000, 24-এ 56,000। এবারে অনুমান করা হচ্ছে বেশি হবে, বা 21-22-এ যদি 9,000, 10,000, 12,000 প্রফিট হয়, বর্তমানে তাদের প্রফিট 18,000, 21,000। সুতরাং সে পারফর্ম করেছে। তো সুতরাং এই লজিকে কিন্তু শেয়ার উপরে যাবে। আর কিছু স্টোরিকে যদি আপনারা ভুলে যান এই সমস্তর জন্য, তাহলে কিন্তু ভুল করবেন। যেমন ধরুন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস স্টোরি, অর্থাৎ রেল, ডিফেন্স, ওদের স্টোরি কিন্তু ইনট্যাক্ট। ইলেকট্রিক ভেহিক্যাল, সোলার এনার্জি, সেগুলোতে কিন্তু বেটার শেয়ারে আপনাকে থাকতে হবে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আজকেও বড় ভিডিও অনেক বড় হয়ে গেল। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাডভাইসার আছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, তার কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।